হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে গণিত একটা খুব ভালো বিষয় যদি সেটা তোমরা আত্মস্থ করতে পারো। কিন্তু সেই গণিতকে আত্মস্থ করা একটা দৃঢ় সংকল্পের বিষয়। সেই গণিতকে একমাত্র আত্মস্থ করা যাবে যখন তোমরা সেটার কনসেপ্ট ভালোভাবে বুঝতে পারবে। তো বন্ধুরা, আমি এখানে আজকে তোমাদের গণিতেরই একটা অংশ বা পার্ট বলা যেতে পারে যে ট্রিগোনোমেট্রি। সেই ট্রিগোনোমেট্রির কিছু কিছু কনসেপ্ট, যেগুলো বেসিক কনসেপ্ট, তোমাদের যদি তোমরা হায়ার লেভেলে যেতে চাও তো এই বেসিক কনসেপ্টগুলো তোমাদের অনেকটাই কার্যকরী। এই বেসিক কনসেপ্টগুলো তোমরা না জানলে তোমরা কিন্তু গণিতের দিকে একটা ভয় সৃষ্টি। তো আমরা সোজা বাংলা ভাষায় সেই গণিতের কনসেপ্ট বুঝব। কিন্তু আমি যদি বলি ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি, সেই ত্রিকোণমিতিটা আমাদের একটু স্ট্যান্ডার্ড লেভেলের গণিত বলা যেতে পারে। সেটা আমাদের সাধারণ গণিত, যেমন পাটিগণিত, বীজগণিত বা আমরা যেসব গণিত করে থাকি সেসব গণিতের থেকে একটু আলাদা, অর্থাৎ সেটা একটু স্ট্যান্ডার্ড লেভেলের গণিত বলা যেতে পারে। তো তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেই বোর্ডের যে স্ট্যান্ডার্ড লেভেলের গণিত অর্থাৎ ত্রিকোণমিতি, সেটা সাধারণত ক্লাস 10 এর থেকে শুরু হয়। সো আমি এখানে এই ক্লাস 10 থেকে কিছু কিছু বেসিক যেসব জিনিস ট্রিগোনোমেট্রির, সেসব আমি এখানে তোমাদের তুলে ধরবো এবং ধীরে ধীরে আমরা সেই বেসিক লেভেল থেকে ধীরে ধীরে হায়ার লেভেলের দিকে যাওয়ার চেষ্টা করব এবং অ্যাডভান্স লেভেল অবধি যাওয়ার চেষ্টা করব। ট্রিগোনোমেট্রি আসলে গণিতের এমন একটা পার্ট যেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার একটা জিনিস, যদি তোমরা সেই জিনিসগুলো ভালোভাবে কনসেপ্ট আস্বাদন করতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকে গণিতের সেই বিশেষ শাখা বা পার্ট ত্রিকোণমিতি নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমেই যে ত্রিকোণমিতির যে বেসিক জিনিসগুলো, সেগুলো আমাদের জানতে হবে। ত্রিকোণমিতি মানে হচ্ছে ত্রিকোণোমেট্রি। এই নামটার মধ্যে লুকিয়ে আছে তার সমস্ত গোপন তত্ত্ব। অর্থাৎ ত্রিকোণ, ত্রিকোণ মানে তিনটি কোণ, মেট্রি মানে মেজারমেন্ট বা পরিমাপ। ত্রিকোণ কার তিনটি কোণ? না, ত্রিভুজের তিনটি কোণ। মেট্রি মানে পরিমাপ বা মেজারমেন্ট করা। তাহলে কার পরিমাপ করা? না, ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ করা। বুঝতে পারলে ব্যাপারটা? তো ত্রিভুজের তিনটি কোণের আমরা পরিমাপ কিভাবে করব, সেটা নিয়েই আমাদের এই ত্রিকোণমিতির উৎপত্তি বা গণিতের এই বিশেষ শাখার উৎপত্তি। আসলে এই ত্রিকোণমিতির ব্যবহার বা প্রয়োগ গণিতে অসীম বা অপরিসীম বলা যেতে পারে। সেটা তোমরা যখন উচ্চতর গণিতের দিকে এগোবে বা পরবর্তীতে তোমরা গণিত নিয়ে পড়াশোনা করবে, তখন তোমরা সেই ত্রিকোণমিতির যে প্রয়োগ বা অ্যাপ্লিকেশন তা বুঝতে পারবে। তবে নিচু লেভেলেও কিছু কিছু প্রয়োগ, খুব ইন্টারেস্টিং প্রয়োগ বা অ্যাপ্লিকেশন ত্রিকোণমিতির আছে, যা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমি তোমাদের বলবো, তোমরা জানতে পারবে। তো আমরা প্রথমেই একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজ কেমন ত্রিভুজ? যে না, ত্রিকোণমিতিতে আমরা সাধারণত যে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটা রাইট অ্যাঙ্গেল থাকবে। রাইট অ্যাঙ্গেল মানে কি? এই ত্রিভুজটা ধরো, এরকম একটা ত্রিভুজ আমি আঁকলাম। এই ত্রিভুজটা দেখো, এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা এখানে এমন একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব যে ত্রিভুজের একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, আর দুটো কোণ কী হবে? সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে কি? লেস দেন 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ মানে হচ্ছে লেস দেন 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ মানে হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, ঠিক আছে? লেস দেন 90 ডিগ্রি। আচ্ছা, সমকোণ মানে কি? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সমকোণ হলো 90 ডিগ্রি, সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি, আর স্থূলকোণ তোমরা জানো যে গ্রেটার দেন 90 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা এরকম একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? আর বাদবাকি দুটো কোণ সূক্ষ্মকোণ হবে। তো এই যে বাদবাকি দুটো কোণ, এই দুটো কোণকে আমরা সূক্ষ্মকোণ বলতে এই দুটো কোণ, ঠিক আছে? তাহলে এই দুটো কোণকে আমি এটাকে আমি থিটা দিয়ে ডিনোট করতে পারি, বা আলফা দিয়ে ডিনোট করতে পারি, বা এটাকে আমি থিটা দিয়ে ডিনোট করতে পারি, ঠিক আছে? তো এটা আমি থিটা দিয়ে ডিনোট করতে পারি, বা এটাকে থিটা দিয়ে ডিনোট করতে পারি, এটাকে আলফা দিয়ে ডিনোট করতে পারি, ঠিক আছে? তাহলে
তাহলে আমি একটা কোণকে থিটা নাম দিলাম, অপর একটি কোণকে আলফা নাম দিলাম। আচ্ছা, আলফা আর থিটা কি? এখানে আলফা আর থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, যেগুলোর ভ্যালু সবসময় 90 ডিগ্রি থেকে কম হবে। ঠিক আছে? তো যেহেতু আমরা ত্রিকোণমিতি করছি, সেই ত্রিকোণমিতি কিছু রেশিওস আছে। রেশিওস বলতে হচ্ছে অনুপাত। যেমন আমরা অনুপাত, সমুদ্রানুপাত, পাটিগণিতে করেছি, সেরকমই ত্রিকোণমিতিতে কিছু অনুপাত আছে। সেই অনুপাতগুলো হচ্ছে তোমার এই কোণগুলি দিয়ে তৈরি হয়, অর্থাৎ থিটা কোণ দিয়ে, সূক্ষ্মকোণ দিয়ে তৈরি হয় অনুপাতগুলো। কাকে সাক্ষী রেখে? এখানে এই 90 ডিগ্রি বা সমকোণকে সাক্ষী রেখে এই থিটা কোণগুলো দিয়ে কিছু অনুপাত তৈরি করা আছে ত্রিকোণমিতিতে। এবং ধীরে ধীরে সেই অনুপাতগুলো আমরা মান জানবো এই থিটা কোণের ভিত্তিতে। অর্থাৎ থিটা কোণ যে 0 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তখন থিটা কোণের মান, অর্থাৎ এই অনুপাতগুলো মান কী হয়, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। কিন্তু বর্তমানে আমরা যে অনুপাতগুলো হয়, সেই অনুপাতগুলো কীভাবে তৈরি হয় ত্রিকোণমিতিতে, সেটা আমাদের বুঝতে হবে। তো প্রথমেই যে একটা অনুপাত, সেটা হচ্ছে সাইন অনুপাত বলে, সেটাকে সাইন অনুপাত, SIN, সাইন। ঠিক আছে? সাইন অনুপাত বলে এটাকে আমি। আচ্ছা, এই ত্রিভুজটার নাম দিয়েছি ABC ত্রিভুজ। ঠিক আছে? ত্রিভুজ ABC, এটার নাম কি? ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC কি? একটা সমকোণী ত্রিভুজের। ঠিক আছে? তো একটা অনুপাত হচ্ছে সাইন, আরেকটা অনুপাত হচ্ছে তোমার কোসাইন, সেটাকে বলে কোসাইন। ঠিক আছে? কোসাইন, SIN, কোসাইন। আরেকটা অনুপাত হচ্ছে ট্যানজেন্ট। ঠিক আছে? হচ্ছে ট্যানজেন্ট, আস্তে আস্তে কি একটা অনুপাত? ট্যানজেন্ট, TANGENT, ট্যানজেন্ট। ঠিক আছে? আরেকটা অনুপাত হচ্ছে কি? কোসেকেন্ট, COSECANT, কোসেকেন্ট। ঠিক আছে? ট্যানজেন্ট, কোসেকেন্ট, তারপরে হচ্ছে সেকেন্ড, SECANT, সেকেন্ড। তারপরে কি? কটেনজেন্ট, COTANGENT, কটেনজেন্ট। ঠিক আছে? তাহলে এই যে অনুপাতগুলো আসলে এগুলো আর কি, সেটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে, কারণ এখান থেকেই কিন্তু ত্রিকোণমিতির সূত্রপাত। ঠিক আছে? এগুলো যদি ভালো করে বুঝতে না পারো, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের ত্রিকোণমিতিতে প্রবলেম হবে বা সমস্যার সৃষ্টি হবে, কারণ এগুলো দিয়ে ত্রিকোণমিতির ব্যাস তৈরি। ঠিক আছে? বা যে বেসিক বা ফাউন্ডেশন বলা যেতে পারে, সেই ফাউন্ডেশন এখান থেকে তৈরি। তো আসলে আমাদের বুঝতে হবে যে সাইনটা কি। সাইনটা আসলে কিছু নেই, সেটা হচ্ছে একটা ত্রিকোণমিতি অনুপাত, সাইন। ঠিক আছে? যেটাকে আমি এই যে ত্রিভুজটা আমি এঁকেছি, এই ত্রিভুজটার সাপেক্ষে এই সাইন অনুপাতকে আমি ত্রিকোণমিতিক ভাষায় লিখতে পারি। এটা আমি কী ভাষায় লিখেছি? এটা আমি লিখেছি ইংরেজি ভাষায়, সাইন। ঠিক আছে? এটা কী ভাষায় লিখেছি? ইংরেজি ভাষায়। কোসাইন, এটা কী ভাষায় লিখেছি? ইংরেজি ভাষায়। ট্যানজেন্ট, এটা কী ভাষায় লিখেছি? কোসেকেন্ট, ইংরেজি ভাষায়। এটা কি? ইংরেজি ভাষা। এটা কি? ইংরেজি ভাষায়। ঠিক আছে? কিন্তু আমরা যদি ত্রিকোণমিতিক, অর্থাৎ গণিতের ভাষায়, গণিতের ভাষায় লিখতে চাই বা ত্রিকোণমিতিক ভাষায় লিখতে চাই, তো সেই যে ইংরেজি ভাষাটা, সেটাকে আমরা গণিতের ভাষায় কীভাবে প্রকাশ করব? সেই যে প্রকাশ করার যে পদ্ধতিটা বা প্রকাশ যে করব আমরা, সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। সেটা কীভাবে করব? না, সেটা আমরা সেই ত্রিভুজের সাহায্যে করবো, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের সাহায্য করব, আর এই থিটা কোণের সাহায্যে করব। কীভাবে? যেমন সাইনটাকে আমি এই থিটা কোণের সাহায্যে যদি প্রকাশ করি, তাহলে কী হবে? যে এই থিটা কোণের সাপেক্ষে সবসময় মনে রাখবে এটা, যে থিটা কোণ যেদিকে থাকে, অর্থাৎ থিটা কোণের যে কাছের যে বাহু, সেটাকে বলা হয় ভূমি বা ব্যাস। কী বলা হয়? ভূমি বা ব্যাস। ঠিক আছে? কি? সেটা হচ্ছে আপনার ভূমি, তোমার ভূমি। ঠিক আছে? আর থিটা কোণকে ধরে আছে যে বাহুটা, অর্থাৎ যে বাহুটা তির্যকভাবে ধরা আছে, সেটা হচ্ছে তোমার অতিভুজ। কি এটা? অতিভুজ। এটাকে বলে অতিভুজ, বাংলাতে বলে অতিভুজ। ঠিক আছে? বা হাইপোটেনিউস, অতিভুজ। ঠিক আছে? তো এটা হলো অতিভুজ। ঠিক আছে? আর ক্রেস্ট যে বাহুটা থাকে, সেটা হচ্ছে তোমার লম্ব। ঠিক আছে? এটা হলো পারপেন্ডিকুলার। ঠিক আছে? লম্ব। তো এই যে থিটা কোণ, এই থিটা কোণের যে নিচের বাহুটা, অর্থাৎ থিটা কোণকে ধরে রাখা দুটো বাহুর মধ্যে নিচের যে বাহুটা, সেটা হচ্ছে ভূমি, আর যে তির্যক বাহুটা, সেটা হচ্ছে অতিভুজ, আর বাদবাকি যে বাহুটা আছে, সেটা লম্ব। আবার অতিভুজ আমরা কীভাবে জানবো? যে না, এই যে সমকোণের
একদম সমকোণের সোজাসুজি যে সমকোণ দেখাচ্ছে যে বাহুটা, সেটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ সমকোণের সোজা কোন বাহুটা দেখাচ্ছে? এই বাহুটা, তাহলে সেটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা যখন সাইনকে এই ত্রিকোণমিতিক ভাষায় প্রকাশ করব এই থিটা কোণের সাপেক্ষে, তখন সেটা আমি লিখব কীভাবে? অনুপাত হিসাবে লিখব কীভাবে? ও না, সেটা আমি লিখব হচ্ছে সাইন, মানে হচ্ছে এই সাইনটা আমাকে বোঝাচ্ছে যে তুমি আগে লম্বটা লেখো। অর্থাৎ আমি আগে লম্ব লিখব, লম্ব। ঠিক আছে, তার নিচে বললো, সাইন বলে দিচ্ছে যে তুমি অতিভুজ লেখো, অতিভুজ লেখো। ঠিক আছে, লিখলাম অতিভুজ। কারণ এটা কে বলে দিচ্ছে? এটা আমি বলছি না, এটা সাইন বলে দিচ্ছে। আবার সাইনকে বলাচ্ছে কে? না, সেটা হচ্ছে গণিতজ্ঞ, যা প্রাচীন গণিতজ্ঞ যারা ছিলেন তারা সাইনকে বলাচ্ছে। ঠিক আছে, তাহলে সাইন আমাকে বলে দিল যে তুমি আমাকে এভাবে লেখো, অর্থাৎ লম্ব বা অতিভুজের অনুপাতে লেখো। তাহলে আমি লিখলাম। এইবার বলছে যে তুমি এই যে আমাকে যেহেতু গণিতের ভাষায় প্রকাশ করতে চাচ্ছ, অর্থাৎ সাইন বলছে, সাইন এখানে কি ইংরেজি ভাষায় আছে, তাহলে সাইন বলছে যে তুমি যেহেতু আমাকে গণিতের ভাষায় প্রকাশ করতে চাচ্ছ, তো তোমাকে আমার এই ত্রিভুজের সাহায্যে লিখতে হবে। তাহলে সাইন আমাকে বলে দিল যে তুমি এই ত্রিভুজ থেকে লম্ব যেটাকে বলছে, অর্থাৎ লম্ব যেটা বলে দিচ্ছে সে তাকে আমার কাছে লেখো। অর্থাৎ লম্ব কাকে বলে দিচ্ছে এই ত্রিভুজটাতে? না, এবি বাহুটাকে। অর্থাৎ এই এবি বাহুটা কি? লম্ব। তাহলে সাইন বললো যে এবি বাহুটাকে আমার লম্বের পাশে লেখো। তাহলে সাইন যেহেতু বললো, আমি লিখে দিলাম লম্বের পাশে। অর্থাৎ লম্বটা কি? এবি বাহুটা। ঠিক আছে, অর্থাৎ লম্বর যে বাহুটা সেটা আমাকে লিখতে বললো সাইন। এইবার সাইন বলে দিল যে অতিভুজ যে বাহুটা, সেই বাহুটা লেখো, তোমার বাংলা ভাষায় লিখতে হবে না। তাহলে অতিভুজ যে বাহুটা কোনটা? বিসি বাহুটা। তাহলে বিসি বাহুটা আমাকে এখানে লিখতে বললো। ঠিক আছে, যেটা সাইন আমাকে বলে দিচ্ছে, তাহলে লিখলাম। তাহলে কি হয়ে গেল? দুটো বাহুর অনুপাত হয়ে গেল সাইনটা। আসলে কী হলো? দুটো বাহুর অনুপাত হয়ে গেলো সাইনটা। তাহলে এই যে সাইনটা দুটো বাহুর অনুপাত হলো, এই দুটো বাহু কার? এই সমকোণী ত্রিভুজের। এই সমকোণী ত্রিভুজের কার সাপেক্ষে বাহুটা তৈরি হলো? এই থিটা কোণের সাপেক্ষে। এই থিটা কোণ যদি না থাকতো তাহলে লম্ব আসতো না, ভূমিও আসতো না, অতিভুজ আসতো না। তাহলে কার সাপেক্ষে তৈরি হলো? এই থিটা কোণের সাপেক্ষে। তাহলে এবার সাইন বলল, যেহেতু তুমি আমার থিটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজ থিটা কোণ আমাকে এত সাহায্য করেছে আমাকে এই অনুপাতে প্রকাশ করার জন্য, তাহলে আমাকে তো থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো সাইন বলল যে না, তুমি এই বাহুটাকে থিটা কোণের মাধ্যমে প্রকাশ করো। যে কীভাবে থিটা কোণের মাধ্যমে? যে না, সাইন বলল আমার যে ইটা আছে তাকে উঠিয়ে দাও আর আমাকে এই থিটার সাহায্যে লাগিয়ে দাও, তাহলে আমাকে লোক সাইন থিটা বলে জানবে। তাহলে আমি দিলাম উঠিয়ে ইটা আর লাগিয়ে দিলাম থিটা, তাহলে হয়ে গেল সাইন থিটা। বুঝলি ব্যাপারটা? কত সুন্দর। তাহলে ইটাকে সাইন উঠিয়ে দিল আর থিটা নিয়ে নিল। কারণ কি? থিটা সাইনকে অনেকটা সাহায্য করেছে তাকে এই ফর্মে আসার জন্য। আসলে এটা হচ্ছে মূল বা ফান্ডামেন্টাল ফর্ম অফ সাইন থিটা বলা যেতে পারে, বা এটাই হচ্ছে প্রধান গঠন সাইন থিটার। ঠিক আছে, তো এই থিটার সাপেক্ষে সাইনকে যে প্রকাশ করা দুটি বাহুর অনুপাত হিসাবে, সেটা হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, বা এটাই হচ্ছে ত্রিকোণমিতির সাইনের অনুপাত। ঠিক আছে, অর্থাৎ সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, এবার জানবো এবি বাই বিসি। তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, এটা তোমাদের মনে রাখতে হবে। আর এটা যদি মনে রাখতে পারো তাহলে এটা তুমি ত্রিভুজ থেকে লিখতে পারবে থিটা কোণের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টা কী হবে? তাহলে এবার কস কী বলছে? যে না, আমাকেও যেহেতু আমি ত্রিকোণমিতিতে আমাকে প্রকাশ করতে হবে, তো আমাকেও এই ত্রিভুজের সাহায্যে প্রকাশ করতে হবে যে আমি ইংরেজিতে থাকতে চাই না, আমাকেও থিটা কোণের সাপেক্ষে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে এবার কোসাইন যেহেতু বলছে, তাহলে কোসাইনকেও থিটা কোণের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে কোসাইনকে, এটা সত্যি বলতে গেলে যে সাইন থিটা বা কস থিটা বলছে, সেটা কিন্তু গণিতজ্ঞরা তারা বলাচ্ছে। সাইন বা কোসাইন নিজে থেকে তৈরি হয়নি, এটা গণিতজ্ঞরা তাদেরকে বলাচ্ছে। তো সেই বলাটাই আমি, বা সেই যে গণিতজ্ঞরা বলাচ্ছে কোসাইনকে দিয়ে, সেই কোসাইন কিন্তু আমাকে সেটা বলছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমি করছি। ঠিক আছে, তাহলে কোসাইন কি বলছে? কোসাইন বলছে যে না, তুমি আমাকে যে এই ত্রিভুজের ভূমিটা আছে তাকে তুমি আগে লেখো। তাহলে ত্রিভুজের ভূমিটা আমি আগে লিখলাম, ভূমি বাংলাতে লিখলাম। তারপর বলছে যে না, তুমি নিচে অতিভুজ লেখো। ঠিক আছে, লিখলাম অতিভুজ। এবার বলছে যে না, কোসাইন বলছে যে না, আমাকে তো ত্রিকোণমিতিতে প্রকাশ করতে হবে, তাহলে তুমি এই
যেহেতু ত্রিকোণমিতিতে প্রকাশ করতে হবে তাহলে তোমাকে এই ত্রিভুজের সাহায্য নিতে হবে। তাহলে যেহেতু ত্রিভুজের সাহায্য নিতে হবে তাহলে আমি জানি এখানে ভূমি আর অতিভুজ আমার জানা আছে। তো সেই অনুযায়ী আমি ভূমি কোনটা, তোমরা এখানে বলো ভূমি। ভূমি হচ্ছে এই অতিভুজের হচ্ছে এই ত্রিভুজের ভূমি হচ্ছে কোনটা, এসি, এসি, ঠিক আছে, সেটা হচ্ছে ভূমি এসি। তাহলে এসি আর অতিভুজ কোনটা, বিসি, সেটা আমরা জানি, ঠিক আছে, বিসি, বিসি বাহু। তাহলে এবার কোসাইন বললো যে না তুমি আমাকে এই ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করো, ত্রিভুজের বাহুর মাধ্যমে প্রকাশ করো, কারণ আমার অনুবাদে প্রকাশ করতে হবে, আমাকে ত্রিকোণমিতিক ভাষায় প্রকাশ করতে হবে। আমি ত্রিকোণমিতিতে প্রকাশ করতে চাই, আমি ইংলিশ থেকে ত্রিকোণমিতিতে প্রবেশ করতে চাই, তো আমাকে সেভাবে লেখো। তো যেহেতু কোসাইন বলছে তো আমাকে লিখতেই হবে, তো সেই অনুযায়ী আমি লিখলাম, অর্থাৎ ভূমি কী আছে, এসি, এসি বাহু, ঠিক আছে। তো অতিভুজ কী আছে, বিসি বাহু, ঠিক আছে, তো বিসি বাহু। তাহলে কোসাইনের ভাষায় আমি কোসাইনকে লিখে দিলাম এসি বাই বিসি, তাহলে দুইটা অনুবাদ হয়ে গেল, ঠিক আছে। তো ওইবার এসি বাই বিসি এর বলছে কোসাইন, না তো আমি তো ইংলিশ ভাষায় আছি, তো আমাকে ত্রিকোণমিতিক ভাষায় অর্থাৎ থিটা কোণের ভাষায় আমাকে প্রকাশ করতে হবে, যেরকমটা না সাইনকে প্রকাশ করেছো। তো সেরকম যদি প্রকাশ করতে চায় সে গণিতজ্ঞরা কোসাইনকে বলে দিচ্ছে যে কস আইন আছে, ওকে আইনটা উঠিয়ে দিয়ে ওকে থিটা লাগিয়ে দাও, তাহলে হয়ে যায়। তাহলে কোসাইন বলছে আমাকে এভাবেই করো। তাহলে কোসাইনের ভাষায় যদি আমি লিখি তাহলে কস বলছে যে আমাকে কস লেখো, আর কিছু লিখতে হবে না আমার সাথে, শুধুমাত্র থিটা কোণকে লাগিয়ে দাও, বাস, কস থিটা। তাহলে থিটা যেহেতু আমাকে সাহায্য করেছে এই ফর্মে আসতে, তাহলে আমাকে শুধু থিটাটা লাগিয়ে দাও, আর আইনটাইন আমার কিছু লাগবে না। তাহলে কোস বললো এবার থিটা লাগিয়ে দিতে, তাহলে লিখে দিলাম কস থিটা, তাহলে হয়ে গেল কি কস থিটা। সেই কস থিটার অনুপাতটা কি, এসি বাই বিসি। তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা কি, ভূমি বাই অতিভুজ। এটা যদি জানো তাহলে ত্রিভুজ থেকে তুমি এটা প্রকাশ করতে পারবে, ঠিক আছে। তাহলে কস থিটাটা আসলে কি, ভূমি বাই অতিভুজের একটা অনুপাত। এটা হচ্ছে ত্রিকোণমিতি ভাষা, এটা হচ্ছে ত্রিকোণমিতির ভাষা। তাহলে কোথায় ছিল সাইন, হয়ে গেল সাইন থিটা, কোথায় ছিল কোসাইন, হয়ে গেল কোসাইন কস থিটা। তাহলে এগুলো কি ত্রিকোণমিতিতে প্রবেশ করছে। তাহলে আমরা কি ধীরে ধীরে এই ইংলিশ থেকে বাংলা থেকে সব কিছু থেকে আমরা কি গণিতে প্রবেশ করছি। গণিতের কোথায় প্রবেশ করছি, গণিতের না, গণিতের আমরা ত্রিকোণমিতির পার্টে বা ত্রিকোণমিতিতে প্রবেশ করছি, ঠিক আছে। এবার ট্যানজেন্ট, তাহলে ট্যান কি বলবে, ট্যান বলবে যে না তুমি তো অতিভুজ নিয়ে গেছো, ভূমিও অতিভুজ নিয়েছে, তাহলে ট্যান বললো যে না আমার আর অতিভুজ লাগবে না, আমার অতিভুজের আর দরকার নেই, অতিভুজ দুজন নিয়েছে, আমার অতিভুজের আর দরকার নেই, আমার যেটা দরকার আছে সেটা হচ্ছে লম্ব, ঠিক আছে। ট্যান বললো যে আমাকে লম্ব লেখো, তাহলে আমাকে লম্ব লেখো। আচ্ছা আমি এখানে জায়গা নেই, আমি একটু নিচের দিকে লিখে দিচ্ছি, ঠিক আছে, ট্যানটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমরা একটু দেখে কষ্ট করে। তাহলে ট্যান বললো যে আমাকে আগে লম্ব লেখো, লিখলাম লম্ব, তারপর বললো যে ভূমি লেখো, অর্থাৎ লম্ব বাই ভূমি, ঠিক আছে। ট্যানটা বললো আগে লম্ব লেখো, তারপরে ভূমি লেখো, ঠিক আছে। তো লিখলাম ট্যানের ভাষায়, ট্যান যেহেতু আমাকে বলে দিচ্ছে আমি মানা করতে পারবো না ট্যানকে, তাহলে ট্যান যেভাবে বলবে আমাকে সেভাবে আমাকে লিখতে হবে। তাহলে ট্যান বললো তুমি আমাকে আগে লম্ব লেখো, তার নিচে ভূমি লেখো, আমার অতিভুজের দরকার নেই, কারণ অতিভুজ কস আর কস সাইন আর কস থিটা বারে নিয়ে নিচ্ছে, তো সেটাকে আমার আর দরকার নেই, তুমি এটা আগে লেখো। তো লিখলাম, এর বলে যে না না এবার আমি ইংলিশে আছি, আমি ত্রিকোণমিতিতে প্রবেশ করতে চাই। এবার ট্যান বলছে তাহলে আমাকে এই ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করো। ত্রিভুজের মাধ্যমে যখন প্রকাশ করবো তাহলে আমরা জানি লম্ব মানে কি, এবি, এবি বাহু, তাহলে লিখলাম এবি বাহু। আর ভূমি মানে কি, এসি বাহু, লিখলাম এসি বাহু, ঠিক আছে। তাহলে হয়ে গেল এই ত্রিভুজের সাহায্যে কি অনুপাতে প্রকাশ। এ বলছে না 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 টেনজেন্ট যেহেতু ওরা সাইন কোসাইন ওরা সবাই থিটাতে প্রকাশ করেছে, আর যেহেতু আমাকেও এই থিটাটা এই লম্ব আর ভূমি বানাতে সাহায্য করেছে, তো থিটাকে তো আমার সাথেই হবে, তাহলে আমাকে থিটার মাধ্যমে প্রকাশ করো। তো ট্যান বলছে যে আমার জ্যানটা তুলে দাও আর শুধু থিটা লাগিয়ে দাও, কারণ আমার বাদ বাকি কোনো কিছুর দরকার নেই। তাহলে আমি জ্যান তুলে দিচ্ছি আর লাগিয়ে দিচ্ছি থিটা, অর্থাৎ ট্যান থিটা, ঠিক আছে। তাহলে ট্যান তুলে দিলাম আর লাগিয়ে দিলাম কি থিটা, ট্যান থিটা। এইবার ট্যান বললো যে না আমি খুশি, কারণ থিটা আমাকে সাহায্য করেছে, আমি জ্যান টুটিয়ে দিয়ে থিটা লাগিয়ে দিয়েছি, অর্থাৎ ট্যান থিটা হয়ে গেছে। তাহলে এবার ট্যান থিটা বললো যে না আমি এবার ত্রিকোণমিতিতে প্রবেশ করে গেছি, আমি এখন আর ইংলিশ নেই, ঠিক আছে। তাহলে এবার ট্যান থিটা ত্রিকোণমিতিতে প্রবেশ করে গেলো, তাহলে সেটার অনুপাত কি, এবি বাই এসি, অর্থাৎ এই ত্রিভুজ অনুযায়ী। তাহলে তোমাদের যেটা জানতে হবে সেটা কি, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, বুঝছো ব্যাপারটা। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। এটা হচ্ছে গণিত ত্রিকোণমিতির বেসিক বা ফান্ডামেন্টাল জিনিস, এখান থেকেই সব কিছু আস্তে আস্তে তৈরি হবে। তোমরা এই জিনিসগুলো যতটা সহজ করে বলছি ততটা কিন্তু সোজা
ভাবে বসতে পারবে না পরবর্তীতে, কারণ এটা এখনই সোজা লাগবে। পরবর্তীকালে যখন হায়ার লেভেলে প্রবেশ করবে তোমরা, গণিতের অ্যাডভান্স লেভেলে যখন আমি নিয়ে যাব, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না এই ত্রিকোণমিতি। তো প্রথমেই বলছি, যতটা সহজ করে বোঝাচ্ছি ততটা সহজ করে বুঝে নাও, পরবর্তীতে বুঝতে সুবিধা হবে এবং কোনো অসুবিধা হবে না। আর আমি বলে দিচ্ছি, এটাই হচ্ছে ত্রিকোণমিতির বেসিক বা সবচেয়ে বেস্ট পার্ট। এটা যদি তুমি না জানো তাহলে ত্রিকোণমিতিতে তোমার কোনো উন্নতি হতে পারে না, এটা বলে দিচ্ছি। আর এই ত্রিকোণমিতির সবাই পটপট 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 করে এই বেসিক জিনিসগুলো না বলে সোজা ডাইরেক্ট অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে, শুধুমাত্র বেসিক। কারণ জানে, ওদেরও দোষ নেই, কারণ জানে সবাই এইগুলো বেসিক জিনিস। এগুলো যদি ছাত্রীরা না জানে বা স্টুডেন্টরা না জানে, তাহলে আর ওইগুলো জিনিস করবে কীভাবে? তো এর জন্যই তারা এগুলোতে এত সময় নষ্ট করে না। কিন্তু আমি জানি সেখানে যে যারা ব্যাক বেঞ্চার আছে, অর্থাৎ যারা অ্যাভারেজ স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আছো, তাদের প্রবলেমটা কোথায় হয়। তাই আমি তোমাদের সুবিধার্থে সেই জিনিসগুলো পরিষ্কার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার তোমরা বলো, এবার আরেকটা জিনিস এখানে বলে দিচ্ছি যে এই যে 3টা অনুপাত বাদে, আচ্ছা আমরা সব কিছু নিয়ে নিলাম, লম্ব নিয়ে নিলাম, ভূমি নিয়ে নিলাম, লম্ব নিয়ে নিলাম, অতি নিয়ে নিলাম, ভূমি নিয়ে অতি নিয়ে নিলাম, সব কিছু নিয়ে নিলাম। তাহলে ত্রিভুজের আর কি আছে? আর কিছুই নেই। আছে কি? কিছুই নেই ত্রিভুজে। লম্ব আছে, অতিভুজ আছে, ভূমি আছে, কিন্তু ওই যে 3টা অনুপাত আমি বানালাম, এই 3টা অনুপাতের মধ্যে 3টাই চলে গেলো, লম্বও চলে গেলো, ভূমিও চলে গেলো, অতিভুজও চলে গেলো, তাই তো? তাহলে আর কিছু আছে ত্রিভুজে? নেই। তাহলে বাদ বাকি যে 3টে আমি অনুপাত লিখেছিলাম, অর্থাৎ 3টে ইংলিশ ভাষা লিখেছিলাম, কোসেকেন্ড, সেকেন্ড আর কি কটেনজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড আর কটেনজেন্ট, তাহলে সেই যে অনুপাতগুলো সেগুলো আমি কী দিয়ে বানাবো? যে না, সেই অনুপাতগুলো আমি এগুলোরই বিপরীত দিয়ে বানাতে হবে। কারণ একটা ত্রিভুজের আমরা জানি সেই লম্ব অতি ভূমি ছাড়া আর কিছুই নেই। তাহলে আমরা 3টে তো নিয়ে নিয়েছি, তাহলে বাদ বাকি যে 3টে আছে সেগুলো কী হবে? এগুলোর বিপরীত হবে, অর্থাৎ সেগুলোর ইনভার্স বা উল্টো, ঠিক আছে? কেমন উল্টো? এই সাইনটার উল্টো হবে তোমার কোসেকেন্ড। কী হবে? সাইনটার উল্টো কোসেকেন্ড। কোসেনটার উল্টো কোনটা হবে? সেকেন্ড, ঠিক আছে? আর ট্যানটার উল্টো কোনটা হবে? কটেনজেন্ট, ঠিক আছে? ঠিক সেরকমভাবেই, অর্থাৎ কোসাইনটা কী হবে? COSECANT, অর্থাৎ কোসেকেন্ড যেটা আছে, তাহলে সেটা কি হবে? উল্টো, অর্থাৎ সাইনের উল্টো। সাইনের উল্টো কী হবে? তাই কোসেকেন্ড বললো যে আমাকে সাইনের উল্টো করে লিখবো। কীভাবে লিখবো? যে অতিভুজ, আগে অতিভুজ ছিল উপরে নিচে, এবার অতিভুজ উপরে ছিল, তাহলে অতিভুজ, ভালো করে বোঝো জিনিসটা, অতিভুজ বাই কি? লম্ব, ঠিক আছে? অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? তো কোসেকেন্ড মানে কি? অতিভুজ বাই লম্ব, এটার উল্টা। তাহলে কোসেকেন্ড বলে যে অতিভুজ বাই লম্ব লিখলাম আমি কোসেকেন্ডের ভাষায়, কোসেকেন্ড বলে দিচ্ছে আমাকে, ঠিক আছে? তারপর কী হলো? যে ত্রিভুজ থেকে আমার লিখতে লাগবে, যেহেতু সাইনও সে আমার ত্রিভুজ থেকে লিখিয়েছে, তাহলে কোসেকেন্ডটাও কি ত্রিভুজ থেকে লিখতে হবে। তাহলে ত্রিভুজ থেকে যদি লিখি তাহলে কী লিখতে হবে আমাকে? অতিভুজটা কী আছে? অর্থাৎ BC বাহু বাই এবি বাহু, লম্বটা কী আছে? এবি বাহু, ঠিক আছে? তাহলে এবার কোসেকেন্ডটাও তো চাবে না, যেহেতু থিটাকোণ ওকেও সাহায্য করেছে, তাহলে থিটাকোণকে ওকে লিখতে হবে। তাহলে কোসেকেন্ড বললো যে তুমি এনটা উঠিয়ে দাও আমার, শুধুমাত্র লেখো কোসেক থিটা, অর্থাৎ COC কোসেক থিটা, ঠিক আছে? অর্থাৎ থিটাকোণের মাধ্যমে প্রকাশ হয়ে গেল। তাহলে ও কি ইংলিশ থেকে কোথায় প্রকাশ করলো? ত্রিকোণমিতিতে প্রকাশ করলো, ঠিক আছে? এটা একটা ইংলিশ ভাষা, ঠিক আছে? সেটা থেকে কোথায় প্রকাশ করলো? ত্রিকোণমিতিতে প্রবেশ করলো কোসেক থিটা, ঠিক আছে? সে কীরকমভাবে কি যে সেকেন্ড, CANT, সেটা বলো তো তোমরা কী হবে? সেটা কী হবে? কসের উল্টো, অর্থাৎ কী হবে? অতিভুজ বাই কী হবে? ভূমি, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? তাহলে অতিভুজ বাই ভূমি যদি করি আমি, তাহলে কী হবে? এটা হচ্ছে BC হচ্ছে ভূমি আর অতিগত AC, তাই তো নাকি? BC হচ্ছে অতিভুজ, BC হচ্ছে কি ভুল লিখলাম কি একটা? অতিভুজ হচ্ছে BC আর AB হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে অতিভুজ কি? অতিভুজ হচ্ছে তোমার BC, ঠিক আছে? অর্থাৎ কোসটা কী লিখেছিলাম? AC বাই BC। তাহলে BCটা কী ছিল? অতিভুজ, তাহলে অতিভুজটা উপরে এসে গেলো BC, আর SCটা কি? ভূমি, তাহলে ভূমিটা নিচে এসে গেলো, তাহলে SC হয়ে গেলো প্রকাশ। এর বলে যে না, আমাকেও তুমি থিটাকোণের মাধ্যমে প্রকাশ করো, কারণ থিটা আমাকে এগুলো অনুপাতে প্রকাশ করতে সাহায্য করেছে। তাহলে স্যাককে থিটাকোণের মাধ্যমে প্রকাশ করবো, তখন স্যাক কী বললো? যে আমাকেও অ্যানটা উঠিয়ে দাও, তাহলে কী লাগিয়ে দাও? থিটা, স্যাক থিটা, ঠিক আছে? তাহলে অ্যান উঠে গেলো, থিটা লেগে গেলো, স্যাক থিটা। একই রকমভাবে কটেনজেন্ট যেটা আছে তাকেও এরকমভাবে প্রকাশ করতে পারলো, অর্থাৎ ট্যানের উল্টো, কটেনজেন্ট, JENT, কটেনজেন্ট। তাহলে কটেনজেন্টও কী বললো? অর্থাৎ ট্যানের উল্টো,
তাহলে ট্যান কী ছিল, লম্ব বাই কি ভূমি, তাহলে তার উল্টো কী হবে, ভূমি উপরে যাবে আর নিচে কী আসবে, লম্ব, ভূমি বাই লম্ব, ঠিক আছে। তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা কী হবে, এসি, ঠিক আছে, আর লম্বটা কী হবে, এ বি, ঠিক আছে। কন্টেনজেন্ট ভূমিটা কী হবে, এসি, ওকে, আর লম্বটা নিচে চলে যাবে অর্থাৎ এ বি। তাহলে কটকেও তো আমার থিটা কোণের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে কটও বললো যে আমাকে অ্যানজেন্টটা উঠিয়ে দাও, অ্যানজেন্ট কট ট্যানজেন্ট আছে না, তাহলে অ্যানজেন্টটা উঠিয়ে দাও, আমাকে লাগিয়ে দাও কট থিটা, সিওটি কট আর থিটা, অ্যানজেন্টটা উঠিয়ে দিলাম, ঠিক আছে, অর্থাৎ অ্যানজেন্টটা উঠিয়ে দিলাম, কি অ্যানটা উঠিয়ে দিলাম, অ্যানটা উঠিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কট থিটা, তাহলে কট থিটাও কি প্রকাশ করে গেলো, এবার গণিতে প্রকাশ করে গেল, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে কট থিটাও এবার কি ত্রিকোণমিতিতে প্রবেশ করে গেল, ঠিক আছে। তাহলে বন্ধুরা এবার কিন্তু আমরা ত্রিকোণমিতিতে একটু পা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কোথায় ছিল সেই সাইন কোসাইন ট্যানজেন্ট, সেখান থেকে আমরা প্রবেশ করে গেলাম আস্তে আস্তে ত্রিকোণমিতিতে, অর্থাৎ সেই ত্রিভুজের সাহায্যে, তাই নাম হয়েছে ত্রিকোণমিতি, যে ব্যাপারটা। তাহলে আস্তে আস্তে আমরা কী হলাম, ত্রিকোণমিতিতে প্রবেশ করে গেলাম। তো বন্ধুরা এখন কিন্তু আমরা অনেকটাই ত্রিকোণমিতিতে পা দিয়ে ফেলেছি বলা যায়, অর্থাৎ সেই ইংরেজি সাইন কোসাইন ট্যানজেন্ট থেকে আমরা ত্রিকোণমিতির দিকে পা দিয়ে ফেলেছি, অর্থাৎ এই ত্রিভুজের সাহায্যে আমরা ত্রিকোণমিতিতে প্রবেশ করে ফেলেছি, থিটা কোণের সাহায্যে ত্রিকোণমিতিতে প্রবেশ করে ফেলেছি, ঠিক আছে। তাহলে এখন আমাদের জানতে হবে যে ওই যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা, এখন কী নিলাম আমরা, সাইন থিটা নিলাম একটা, তারপরে কী নিলাম, কস থিটা নিলাম, তারপরে কী নিলাম, ট্যান থিটা নিলাম, তারপরে কী নিলাম, কোসেক থিটা নিলাম, তারপরে কী নিলাম, স্যাক থিটা নিলাম, তারপরে কী নিলাম, ট্যান কট থিটা নিলাম, কট থিটা নিলাম। তাহলে এই যেগুলো নিলাম এগুলো সব কি ত্রিকোণমিতিক অনুপাত, কি এগুলো সব ত্রিকোণমিতিক অনুপাত, ইংলিশে বলা হয় ত্রিকোণমিতিক আইডেন্টিটিস, ঠিক আছে, ত্রিকোণমিতিক আইডেন্টিটিস। তাহলে এগুলো সব ত্রিকোণমিতিক আইডেন্টিটি বা ত্রিকোণমিতিক রেশিও, ঠিক আছে, সব কি ত্রিকোণমিতিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে সেই যে অনুপাতগুলো, সেই অনুপাতগুলো একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, কারণ আমরা দেখেছিলাম একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। সেটা কীভাবে বুঝবো, যে আমরা দেখেছিলাম যখন করেছিলাম যে সাইনের ক্ষেত্রে যখন সাইনকে আমরা এই থিটা সাইন থিটাতে প্রকাশ করেছি, তখন আমরা দেখেছিলাম যে সাইন কি নিয়েছিল, লম্ব বাই অতি, কিন্তু সেটারই উল্টোটাকে নিয়েছিল কসেক থিটা, অর্থাৎ অতি বাই লম্ব। তাহলে এটার সাথে এটা নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। তাহলে এই সম্পর্কটা যে আমরা প্রকাশ করি, অর্থাৎ এই ত্রিভুজটার সাহায্যে এই সম্পর্কটা যদি আমরা প্রকাশ করি, তাহলে এটা কি ছিল, এটা ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো, এটা ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা ছিল কি অতিভুজ, অর্থাৎ এটা এ, এটা কি বি, এটা সি, আর এটা কি ছিল থিটা কোণ, ঠিক আছে। আলফা কোণ আমি ধরলাম না, কারণ আলফা দরকার পড়ে না এতটা, ঠিক আছে। তাহলে এটা কি আলফা কোণ ধরতে পারি, আলফা কোণ দরকার পড়ে না তাই আমি ধরলাম না, ঠিক আছে। তোমরা লিখলে পারতো বা লিখে দেবো আলফা কোণ, ঠিক আছে। এটা দরকার নেই যেহেতু, তোমরা না লিখলেও চলে, ঠিক আছে। বা আচ্ছা, তাহলে সাইন যেহেতু আমি কি লিখেছিলাম, যে সাইন থিটা ইকুয়াল টু কী লিখেছিলাম আমি এখানে এই ত্রিভুজের সাহায্যে, এ বি বাই কী লিখেছিলাম, বিসি। আবার এই কস থিটাটা আমি লিখেছিলাম, কসেক থিটাটা আমি কী লিখেছিলাম, কসেক থিটা কী লিখেছিলাম, বিসি বাই এ বি, তাই তো। তার মানে কি এটার কি বিপরীত সম্পর্ক, উল্টো সম্পর্ক। তাহলে এটাকে যদি আমি এটার মাধ্যমে প্রকাশ করি তাহলে কি লিখতে পারি, বা এটাকে যদি আমি সাইনের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি লেখা যায়, তাহলে এটাকে যদি আমি 1/, করে লিখি, অর্থাৎ 1/, যদি দিই তাহলে কী হয়ে যাবে বলো তো, এটা যদি 1/, করি তাহলে এটা কি উল্টো হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। তার নিচে যদি লিখি তাহলে কী হবে, এ বি বাই বিসি হয়ে যাবে, তাই না। কারণ এটা কী আছে, টোটালের উপর আছে, এটাকে আমি কী করে দিলাম, 1/, করে দিলাম। 1/, বুঝছো তো, 1/, মানে যেমন ধরো তুমি 1 আছে, ঠিক আছে, এই 1টা কী আছে, সবসময় উপরে আছে, সবসময় উপরে, তার নিচে মনে 1 আছে, ঠিক আছে। কিন্তু যদি তুমি 1/, যেমন তাহলে 1টা কী আছে, সবসময় উপরে আছে, তার নিচে মনে কি একটা 1 থাকে সবসময়। জাতীয় সংখ্যা লেখো 2 3, ঠিক আছে, যা সংখ্যা লেখো 2 3 4, যা সংখ্যা লেখো সব কিছু উপরে থাকে, অর্থাৎ নিচে মনে 1 একটা ধরাই যায় সব কিছু, ঠিক আছে। কিন্তু তুমি যেটা যদি এই দুইটাই যদি 1/, করে লিখো তাহলে কী হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, কী হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে একটা সেটা উপরে চলে গেল, অর্থাৎ
ছাড়ো এই দুটা নিচে মনে মনে এক আছে, কিন্তু এটা যদি 1/, করে লেখো তাহলে 1/2। তাহলে এই 1টা কোথা থেকে আসলো, যে না এই 1টা উপরে চলে গেলো আর 2টা নিচে চলে আসলো। তার মানে 2টা আসলে কি উপরে ছিল, এই যে মনে মনে 1টা সেটা কি উপরে চলে গেলে কী হয়ে যায়, হাফ হয়ে যায় বা উল্টে যায়। তার মানে 2টা কি নিচে চলে আসলো আর 1টা উপরে চলে গেলো। তাহলে এইবার দেখো এটা যদি উল্টে দিই তাহলে কী হয়ে যাচ্ছে, AB/BC। তাহলে AB/BCর ভ্যালুটা কার মান, বা AB/BC আমি কাকে লিখতে পারি, সাইন থিটাকে লেখা যায়। তাহলে আমি কি লিখতে পারি, 1/, এই AB/BC ভ্যালু কি সাইন থিটা, লেখা যায় না, সাইন থিটা। তাহলে কোসেক থিটাকে যদি আমি সাইনের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে সম্পর্কটা কী আসলো, সুতরাং কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, তাই তো। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, বা এটা লেখা যায় সাইন থিটা ইকুয়াল টু, এটা যদি আমি এর মাধ্যমে প্রকাশ করি, আমরা যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করি, তাহলে সাইন থিটা এদের সমাধান করি আমি, তাহলে সাইন থিটা কী হবে, এটা নিচে মনে মনে এক আছে, তাহলে কি সাইন থিটা ইন্টু, ধরো আমি দেখাই দিচ্ছি, সোজাভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি সোজাভাবে দেখিয়ে দিচ্ছি কি, এটা যদি আমি সমীকরণের মাধ্যমে প্রকাশ করি, সমীকরণের মাধ্যমে বা সমীকরণ সমাধান করি, আমি যদি সাইনের মান বের করতে চাই তাহলে কী হবে দেখো, তাহলে এটা যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলাম তাহলে কী হবে, কোসেক থিটা ইন্টু কী হবে সাইন থিটা, তাই তো। জানো ক্রস মাল্টিপ্লিকেশন মানে কি, কোনাকুনি গুণন, মানে এটা উপরে আছে সবসময় জিনিস উপরে থাকে, তাহলে নিচে এক আছে, তাই তো। তাহলে একের সাথে এক এদিকে গুণ হয়ে যাবে, আর সাইন থিটার সাথে কস থিটা গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে লিখলাম এরকম, ঠিক আছে। আর একের সাথে এক গুণ হলে আমি এদিকে লিখলাম, এটা গেলে বজ্র গুণন, ঠিক আছে, বা ক্রস মাল্টিপ্লিকেশন বলে। এই ক্রস মাল্টিপ্লিকেশন যখন সমীকরণে যখন ক্রস মাল্টিপ্লিকেশন হয় তখন এরকমভাবে লেখা যায়, ঠিক আছে। সেটা তোমরা যখন অনুবাদ পড়াবো আমি, বা পড়বে তোমরা পরবর্তীতে সেটা জানতে পারবে, ঠিক আছে, বা পড়েছো যদি তাও জানতে পারবে। তাহলে cos থিটা sin থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এর থেকে যদি আমি সাইন থিটাকে শুধু রেখে দিই আমার সমাধান হিসাবে, তাহলে কী হয়ে যাবে, 1/, নিচে কী চলে আসবে কোসেক থিটা, তাই তো, নিচে কী চলে আসবে কোসেক থিটা। তাহলে সাইন থিটাকে কোসেক থিটার মধ্যে প্রকাশ করা যায়, 1/, কোসেক থিটা, বা কোসেক থিটাকে সাইন থিটার মধ্যে প্রকাশ করা যায়। তাহলে এটা হলো তাদের মধ্যে একটা সম্পর্ক, ঠিক আছে। এরকমভাবেই cos থিটাকে sec থিটার মাধ্যমে প্রকাশ করা যায়, ঠিক আছে। তাহলে cos থিটা আসলে কি, cos থিটা কি, cos থিটা হচ্ছে কি লিখেছিলাম, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কি AC, বাই অতিভুজটা কি BC। তাহলে sec থিটাটা কি লিখেছিলাম, তার উল্টাটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, তাই তো। তাহলে এটাকে যদি 1/, করে লিখি তাহলে তোমরা জানো কী হয়ে যাবে, উল্টে যাবে, তাই AC/BC হয়ে যাবে, কারণ উল্টে যাবে ভগ্নাংশ থাকলে, তাই তো। তাহলে এই যে AC/BC এটা কী লেখা যায়, এটা লেখা যায়, তাহলে AC/BCকে আবার লেখা যায় cos থিটা। তাহলে সুতরাং আমরা কী লিখতে পারি, sec থিটা ইকুয়াল টু কি 1/, cos থিটা, ত্রিকোণমিতির একটা সম্পর্ক এসে গেলো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আবার ঐকমত্যের সমীকরণ সমাধান করি তাহলে কী হবে, sec থিটা ইন্টু কী হবে cos থিটা, আমি ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন করলাম, ইকুয়াল টু কি 1 × 1, মানে কিছু নয়, মানে 1 আছে, তাহলে 1 × 1 1, ঠিক আছে। তাহলে কী হবে sec থিটা cos থিটা 1, তাহলে আমি যদি cos থিটার ভ্যালু বা cos থিটার সমাধান করতে চাই তাহলে কী হবে 1, নিচে কত চলে আসবে sec থিটা, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে cos থিটা ইকুয়াল টু 1/, sec থিটা, ঠিক আছে, সেটা ইকুয়াল টু 1/, sec থিটা, বা sec থিটা ইকুয়াল টু 1/, cos থিটা। তাহলে এটা একটা সম্পর্ক, বুঝলে। আবার একই রকমভাবে tan থিটাকে cot থিটার মধ্যে প্রকাশ করা যায়। তাহলে tan থিটা মানে কি, AB/, কী হবে BC, তাই তো, এটা হলো tan থিটা। আর cot থিটা মানে কি ছিল, উল্টোটা, তার ঠিক উল্টোটা, তাহলে BC/AB। তাহলে এটাকে যদি আমি 1/, করে লিখি তাহলে কী হবে, AB/BC হয়ে যাবে, AB/BC। তাহলে এটার ভ্যালু কী, বা এটার পরিবর্তে আমি কী লিখতে পারি, tan থিটা লেখা যায় কি না, tan থিটা মানে তো এটা, তাহলে এটা যেহেতু নিচে চলে গেলে উল্টে যায়, তাহলে AB/BC হয়ে গেলো, তাহলে এটা মানে কি tan থিটা, তাহলে tan থিটা। তাহলে এর সম্পর্কটা কী আসলো, cot থিটা ইকুয়াল টু কি 1/, tan থিটা, তাই তো। তাহলে এটা সম্পর্কটা কী আসলো, cot থিটা ইকুয়াল টু 1/, tan থিটা। তাহলে এটাকে যদি সমাধান করি আমি ট্যানের আকারে, তাহলে cot থিটা ইন্টু tan থিটা আমি বজ্রগ্রহণ করছি, ঠিক আছে, ইকুয়াল টু 1, তাই না, এটার সাথে এটা, আর নিচে 1 আছে, 1 1 1 1, ঠিক আছে, সমাধান। তাহলে আমি যদি tan থিটা সমাধান করি তাহলে কী হবে 1/, cot থিটা, তাই তো, 1/, cot থিটা। তাহলে এই যে একটা সম্পর্ক tan থিটা ইকুয়াল টু 1/, cot থিটা, এই যে একটা সম্পর্ক cos থিটা ইকুয়াল টু 1/, sec থিটা, আর এই যে একটা সম্পর্ক sin থিটা ইকুয়াল টু 1/, cos থিটা, খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক এগুলো। তাহলে কী কী সম্পর্ক আমরা পেলাম, যে cosec থিটা
ইকুয়াল টু 1/sin থিটা, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, tan থিটা cot থিটা ইকুয়াল টু কি 1/tan থিটা। এগুলো সবচেয়ে খুব ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস ট্রিগোনোমেট্রির, খুব বেসিক জিনিস এগুলো। এগুলো যদি না জানো বা না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা ট্রিগোনোমেট্রিতে এগোতে পারবে না, ঠিক আছে? তাহলে যেগুলো খুব ভাইটাল জিনিস বা খুব গুরুত্বপূর্ণ বা বেসিক জিনিস, ঠিক আছে? তাহলে এটা আমরা পেলাম একটা সম্পর্ক, ঠিক আছে? তো বন্ধুরা আজকে এখানেই থাক, এগুলো তোমরা ভালোভাবে রিভাইজ করো, ভালোভাবে বোঝো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের হেল্প করতে সাহায্য করব, ঠিক আছে? ধন্যবাদ।